আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে পেট্রোল নিয়ে, ডিজেল নিয়ে এবং অকটেন নিয়ে যা হচ্ছে, মোটামুটি বাংলাদেশে যারা এই পেট্রোল, ডিজেল, অকটেন ব্যবহার করেন তারা তো বটেই। এর বাইরে যারা আমজনতা রয়েছেন সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই জ্বালানির অভাবে কৃষক তার ট্রাক্টর চালাতে পারছেন না। যে সকল ডিজেল চালিত পানির পাম্প রয়েছে সেগুলো চলছে না, ফলে এই মৌসুমে বোরোর উৎপাদন সেটি মারাত্মকভাবে ব্যাহত হবে। ডিজেল নির্ভর যে সকল ছোট ছোট জেলে নৌকা রয়েছে, নদীতে যায়, সমুদ্রে যায়, তারা যেতে পারছে না। ডিজেল, ফার্নেস অয়েল এবং অন্যান্য জ্বালানি নির্ভর যে সকল বিদ্যুৎ প্ল্যান্ট রয়েছে, পর্যাপ্ত জ্বালানির অভাবে হয়তো অনেকগুলো বিদ্যুৎ প্ল্যান্ট ইতিমধ্যে বন্ধ হয়ে আছে। ফলে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, গ্রামে গঞ্জে দৈনিক ৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা, ১৩ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। শহরে তুলনামূলকভাবে, বিশেষ করে ঢাকা শহরে, অবস্থা এখনও পর্যন্ত ভালো আছে এবং এটা কতদিন চলবে আমরা জানি না। সরকার যেহেতু একেবারে নতুন, মাত্র ২ মাস হলো, তো এই যে বিদ্যুতের এই ক্রাইসিস তারা মোকাবেলাও করতে পারছে না, আবার বিদ্যুতের যে দাম বাড়াবে সেই বিষয়টিতেও ঝুঁকি নিতে পারছেন না। তো বিদ্যুতের দাম আমি এখানে একটা জিনিস ভুল বলে ফেলছি। তারা ইতিমধ্যে বিদ্যুতের দাম কিন্তু বাড়িয়েছে। যেটা বলছিলাম যে পেট্রোলের দাম তারা এখনো পর্যন্ত বাড়ায়নি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি এই যুদ্ধ অব্যাহত থাকে তাহলে আগামীতে তারা এই মূল্য সমন্বয় করতে বাধ্য হবে। ভালো কথা, মূল্য আসলে কোনো দেশেই সমস্যা হয় না। যারা ভোক্তা তারা তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো পণ্য ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হলো সরবরাহের ক্ষেত্রে যদি যোগান না থাকে তাহলে মানুষের যে ফ্রাস্ট্রেশন হয় এবং যেভাবে মানুষ তার যে উৎপাদন, শ্রমঘন উৎপাদন, দৈনন্দিন যে কর্মঘণ্টা, তার স্বপ্ন, তার ক্রিয়া এবং প্রতিক্রিয়া সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, যেটি বাংলাদেশে এখন হচ্ছে। দ্বিতীয় যে সমস্যা সেটি হলো যে আমাদের দেশে হু হু করে সেই ডলারের মূল্য ওঠানামা করছে কার মার্কেটে। একই সঙ্গে পাল্লা দিয়ে আমাদের যে লোকাল কারেন্সি, সেই লোকাল কারেন্সিতে টাকার মানও কমে যাচ্ছে। আমরা এই যারা আমজনতা, আমরা সাধারণভাবে এটা টের পাচ্ছি না। কিন্তু আপনি যখন একটা রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে আগে যেখানে ভাড়া হতো ৫০ টাকা, সে কত টাকা চাচ্ছে, কিংবা আপনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য, বিশেষ করে আমদানিকৃত পণ্য, সেই পণ্যের বাজারে যখন সেগুলো কিনতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশি টাকা কি পরিমাণ অবমূল্যায়িত হয়েছে। আপনারা গরুর মাংস এবং খাসির মাংস, ব্রয়লার মুরগির দাম, এই তিনটে দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার টাকার মূল্য কতটা কমেছে। এর কারণ হলো এখন এই তিনটি পণ্যের একটা বিরাট যোগান, মানে যেমন মুরগির যে খাদ্য, এগুলো বিদেশ থেকে আসে। কাজেই ডলারের উচ্চ মূল্য, তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে মুদ্রা, সেই মুদ্রার অবমূল্যায়নের উপর এগুলোর দাম নির্ভর করে। তো এই বাইরে যেটি হচ্ছে স্বর্ণের বাজার চওড়া। যখন অর্থনীতি খুব দুর্বল থাকে এবং মানুষ ব্যাংকিং ব্যবস্থা এবং অর্থের উপরে নির্ভর করতে না পারে, তখন মানুষ স্বর্ণ কেনার চেষ্টা করে এবং তখনই স্বর্ণের দাম বেড়ে যায়। সারা দুনিয়ার অর্থনীতি তছনছ হয়ে গেছে। পাল্লা দিয়ে স্বর্ণের দাম একদিন সকালবেলা বাড়ে, বিকেলবেলা কমে যায়, বিকেলবেলা বাড়ে তো রাতে আবার কমে যায়। এই যে ওঠানামা করতে করতে গত ১ বছরের মধ্যে স্বর্ণের দাম প্রায় ২.৫ গুণ হয়ে গেছে। গত ১ বছরের মধ্যে।